প্রিয় ছাত্রছাত্রী সকলকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করব, যে কবিতায় এমন একজন ব্যক্তির কথা বলা হয়েছে, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অহংকার, স্বাধীন বাংলার রূপকার, স্বাধীন এই বাংলার স্থপতি, যিনি বাঙালিকে দিয়েছিলেন দীর্ঘ হাজার বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্তির স্বাদ। স্বাধীন বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নামক একটি দেশের যে অভ্যুদয় ঘটেছিল, সেই মহান ব্যক্তির নেতৃত্বে তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বিষয়কে নিয়ে আজকের এই কবিতা। এই কবিতাটির নাম হচ্ছে শোনো একটি মুজিবুরের থেকে। শোনো একটি মুজিবুরের থেকে। এটি মূলত একটি গান। এই গানকে আজকের আমাদের কবিতা আকারে আমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, একটা গান কিভাবে কবিতা হয় বা কবিতা কিভাবে গান হয়? যখন কোনো বিষয়কে সুর দিয়ে গাওয়া হয় তখন সেটি গান, আর যখন সেটা ছন্দবদ্ধভাবে লিপিবদ্ধ করা হয়, উপস্থাপন করা হয়, তখন সেটি কবিতা। আজকে যে আলোচ্য বিষয়টি একটি গান। এই গানটি 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই গানটি বারবার প্রচারিত করা হতো, বারবার বাজানো হতো। এই গানটি গেয়েছিলেন একজন প্রখ্যাত শিল্পী অংশুমান রায়। এই গানটি এতই জনপ্রিয়তা লাভ করেছিল তৎকালীন সময়ে, মুক্তিযুদ্ধের সময়ে। এই গানটিকে গৌরীপ্রসন্ন নিজেই ইংরেজিতে অনুদিত করেন, যার তিনি টাইটেল দিয়েছিলেন দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবর সিঙ্গিং। দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবর সিঙ্গিং। এই টাইটেল দিয়ে তিনি গানটাকে অনুবাদ করেন এবং সেই ইংরেজি গানটি গেয়েছিলেন আরেকজন বিখ্যাত শিল্পী কবরীনাথ। তো আমরা আজকে শুরুতেই, আমাদের আলোচনার শুরুতেই, যে গৌরীপ্রসন্ন ঘোষ, তার সম্পর্কে একটু জেনে নিব। গৌরীপ্রসন্ন ঘোষের পৈতৃক নিবাসটা হচ্ছে, যে গৌরীপ্রসন্ন মজুমদার, তার পৈতৃক নিবাসটা হচ্ছে পাবনা জেলায়। তার জন্ম 1924 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1986 খ্রিস্টাব্দে। 1924 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1986 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। যে বাংলা গানের যে সম্পদ রয়েছে, বাংলা গানের যে ইতিহাস রয়েছে, সে বাংলা গানের জগতের একজন কিংবদন্তি হিসাবে গৌরীপ্রসন্ন মজুমদার বিবেচিত। তার অনেকগুলো বিখ্যাত গান রয়েছে, যে গানগুলো বাংলা গানের জগতে চিরসম্পদ হিসাবে বিবেচিত হচ্ছে। যেমন তার একটি বিখ্যাত গান কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। তার আরেকটি বিখ্যাত গান ও নদীরে নিশিরাত বাঁকা চাঁদ। তারপরে রয়েছে মঙ্গল দ্বীপ জালো, যদি হিমালয় থেকে আকাশ কেন ডাকে। এ কয়েকটি বিখ্যাত গান তার, যেগুলো বাংলাদেশের যে সঙ্গীত জগৎ রয়েছে সেই জগতে একটা অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত হয়েছে। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য গান রয়েছে, যে গানগুলো মুক্তিযুদ্ধের সময় বাজানো হতো, যে গানগুলো শুনে যে মুক্তিযোদ্ধারা ছিল তারা অনুপ্রাণিত হতো এবং তাদের যে সাহস, তাদের চেতনা, সেটা আর বৃদ্ধি পেত। যেমন তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গান রয়েছে একটি মুজিবুর থেকে। আরও উল্লেখযোগ্য গান রয়েছে আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন। তারপর রয়েছে পথের ক্লান্তি বলে। এই গানগুলো মুক্তিযুদ্ধের একটা অমূল্য সম্পদ। এই গানগুলো যখন বেতার কেন্দ্র থেকে রেডিওতে বাজানো হতো, তখন এই গানগুলো শুনে মুক্তিযোদ্ধাদের সাহস, অনুপ্রেরণা আরও বেড়ে যেত। এই যে মহান এই ব্যক্তি গৌরীপ্রসন্ন মজুমদার 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। এই মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2012 সালে এই বিখ্যাত গীতিকারকে, এই বিখ্যাত কবিকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করেন। 2012 সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করেন। আমরা সকলেই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা জানি। সেই ইতিহাসের কথা
সেই ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আজকের এই কবিতা রয়েছে। 25শে মার্চ সেই কালো রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী এই বাংলায় ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের উপর যখন নির্মম হত্যাযজ্ঞ ধ্বংসলীলা চালায়, সে 26শে মার্চের 1971 সালের প্রভাতে প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। তার পূর্বে 7 মার্চের ভাষণে তিনি রেসকোর্স ময়দানে উদাত্ত কণ্ঠে লক্ষ জনতার সম্মুখে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 26শে মার্চ যখন তিনি স্বাধীনতার ঘোষণা দেন, তখন থেকে তাকে গ্রেপ্তার করে পাকিস্তান কারাগারে নিয়ে যাওয়া হয় এবং পাকিস্তান কারাগারে তিনি বন্দী থাকলেও স্বাধীনতার ডাকে কোটি বাঙালির মধ্যে যে একটা স্বাধীনতার চেতনা, স্বাধীনতা লাভের যে একটা প্রয়াস, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তারই ধারাবাহিকতায় দীর্ঘ 9 মাস যুদ্ধ চালিয়ে যায় এবং এই রক্তকয়ী সংঘর্ষের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের সৃষ্টি হয়। তো আজকে আমরা সরাসরি সেই কবিতায় চলে যাব। আমরা দেখতে পাচ্ছি কবিতার নামটি হচ্ছে বঙ্গবন্ধুর নামে শোনো একটি মুজিবরের থেকে, গৌরী প্রসন্ন মজুমদার। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি। এখানে একটি মুজিবর বলতে বোঝাচ্ছে একজন মুজিব, অর্থাৎ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হচ্ছে একটি মুজিবর দিয়ে। লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, এই লাইনটি দিয়ে লেখক বোঝাতে চেয়েছিলেন, অর্থাৎ যে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার যুদ্ধের যে উদাত্ত আহ্বান, সেটা যেন বঙ্গবন্ধুর একার কণ্ঠ নয়, যে মুক্তিকামী স্বাধীন বাংলা ভূখণ্ডের লক্ষ লক্ষ জনতার কণ্ঠ যেন একটি কণ্ঠে মিলিত হয়ে বঙ্গবন্ধুর কণ্ঠে যেন সেটা ধ্বনিত হয়েছে, অর্থাৎ সেই একটি কণ্ঠের ধ্বনি যেন লক্ষ লক্ষ মানুষের কণ্ঠের প্রতিধ্বনি রূপে বিবেচিত হয়েছিল। আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ। আমাদের এই চরণগুলো অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে এবং মনোযোগ দিতে হবে, কারণ এখান থেকে আমাদের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখান থেকে আসার সম্ভাবনাটা বেশি। সেই সবুজের বুক চেরা মেঠোপথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। সেই সবুজের বুক চেরা মেঠোপথে, অর্থাৎ যে গ্রাম বাংলার যে সৌন্দর্য, সবুজ শ্যামলা যে বাংলাদেশ, সেই বাংলার বুক চেরে মেঠো পথ ধরে। এটাও একটি এমসিকিউ প্রশ্ন আসতে পারে। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। এই যে হারানো বাংলাকে আবার ফিরে পাওয়া, এখানে একটি ইতিহাসের কথা রয়েছে, একটা আকাঙ্ক্ষার কথা রয়েছে। যে আমরা জানি এই বাংলাদেশ, অর্থাৎ এই পূর্ব বাংলা 2000 বছর ধরে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিল। বিভিন্ন সময়ে সেই গুপ্ত যুগ থেকে শুরু করে গুপ্ত, মৌর্য, পাল আমল, সেন আমল, তারপরে যে হোসনি আমল, মোগল সাম্রাজ্য, ইংরেজ আমল, এই যে 1757 সালে যে বাংলার যে শেষ নবাব ছিল, নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই বাংলাদেশে যে স্বাধীনতার একটা সূর্য অস্তমিত হয় এবং ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে যায়। প্রায় তারা 200 বছর সেটা তারা শাসন করার পরে 1947 সালে ভারত এবং পাকিস্তান নামে 2টা রাষ্ট্রের বিভাজন হয়, 2টা রাষ্ট্রের সৃষ্টি হয়। সেই রাষ্ট্রে আমরা পাকিস্তান নামক অংশে ছিলাম এবং আমাদের পরিচিতি ছিল পূর্ব পাকিস্তান হিসাবে, কিন্তু বাঙালি জাতীয় তখন তাদের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত ছিল। প্রায় 23 বছর ধরে পাকিস্তানিরা এই পূর্ব বাংলাকে শাসন করেছে, শোষণ করেছে। তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে পূর্ব বাংলার যে জনগণ ছিল তারা হারাতে বসেছিল তাদের মৌলিক অধিকার, তাদের মধ্যে যে একটা স্বাধীনতা লাভের যে একটা চেষ্টা, স্বাধীনতা লাভের যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কথা কবি এখানে বলেছেন। হারানো বাংলা আবার ফিরে পাবে, অর্থাৎ হারানো বাংলা, তার যে পূর্ব গৌরব, তাই যে স্বাধীনতার স্বাদকে বাংলা ফিরে পাবে কিনা। এর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি, শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। বাংলাদেশকে কবি বলছেন সোনার খনি, যে সোনার খনিতে
শিল্প রয়েছে, কাব্য রয়েছে। এই শিল্প এবং কাব্য যে সোনার খনি, অর্থাৎ এখানে শিল্প এবং কাব্যের কথা বলা হচ্ছে। আরেকটিভাবে যদি আমরা এটাকে ভাবার্থ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে যে এই বাংলার যে প্রাকৃতিক সম্পদের কথা, সে প্রাকৃতিক সম্পদের কথা বলা হচ্ছে। এটা আমাদের একটা প্রশ্ন আসতে পারে, শিল্প কাব্য কোথায় আছে? হায় এমন সোনার খনি, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নাইকো শেষ। বিশ্বকবির সোনার বাংলা, বিশ্বকবি বলতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকেই চিনি। রবীন্দ্রনাথ ঠাকুর এই পূর্ব বাংলাকে, এই বাংলাদেশকে সোনার বাংলা নামে অভিহিত করেছেন। তার একটি দেশাত্মবোধক গান, যে গানের প্রথম 10টি লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে আমরা গেয়ে থাকি, আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে প্রচলিত হয়ে আসছে। সেই কবির দেয়া একটা উপাধি, একটা যে বাংলাদেশ সম্পর্কে তার যে ধারণা, তিনি বলেছিলেন সোনার বাংলা। এই লেখক এখানে সেই বিশ্বকবির সোনার বাংলা, যে বাংলার কথা বলছেন। নজরুলের বাংলাদেশ, এই বাংলাদেশ নামে নজরুল এই বাংলাদেশের নামে একটি কবিতা লিখেছিলেন, অর্থাৎ এই বাংলাদেশ শব্দটি নজরুল তার কবিতার মধ্যে ব্যবহার করেছিলেন। আমাদের জাতীয় কবি, এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার গল্পে, তার প্রবন্ধে, তার কবিতায়, তার গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করতেন, অনুপ্রাণিত করতেন। তিনি রণসঙ্গীত রচনা করেছিলেন। এখানে সেই বাংলাদেশ অর্থাৎ নজরুলের বাংলাদেশ ভাবার্থ হচ্ছে যে পুরা এই পূর্ব বাংলাটাকে নজরুলের বাংলাদেশ বলছেন। আর যে বাংলাদেশ নামে যে কবিতা লিখে বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের সময় তিনি যে প্রবন্ধ, গল্প লিখতেন, সেই গল্পের কথা এখানে লেখক তুলে এনেছেন। এরপর দেখতে পাচ্ছি জীবনানন্দের রূপসী বাংলা। আমরা জানি জীবনানন্দ প্রকৃতির কবি, নিসর্গের কবি। তিনি রূপসী বাংলা নামে একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন, যে কাব্যগ্রন্থের মধ্যে তিনি সুনিপুণভাবে, নিবিড়ভাবে তিনি উপস্থাপন করছিলেন এই বাংলার প্রকৃতির কথা, বাংলার সৌন্দর্যের কথা, যে চিরচারিত যে বাংলা, আবহমান বাংলার যে সৌন্দর্য, যে পূর্ব বাংলার যে সৌন্দর্যের কথা, রূপসী বাংলার কথা, এই বাংলার মাঠের কথা, এই বাংলার আকাশ নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ যে সৌন্দর্যের লীলাভূমি এই পূর্ব বাংলা, এই বাংলাদেশ, এই বাংলাদেশের সৌন্দর্যকে উপজীব্য করে জীবনানন্দ দাশ লিখেছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা। এখানে সেই জীবনানন্দের রূপসী বাংলার কথা বলা হচ্ছে। রূপের যে তার নেইকো শেষ বাংলাদেশ, আমরা জানি ষড়ঋতুর দেশে বাংলাদেশ, অনাবিল সৌন্দর্যের দেশে বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ, পাহাড় পর্বত নদী নালা ঝর্ণার দেশে বাংলাদেশ, সমুদ্রের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশের রূপের কোনো শেষ নেই। এক রূপের সৌন্দর্য শেষ না হতেই আরেক রূপ এই বাংলায়, পূর্ব বাংলায় এসে ধরা দিয়ে থাকে। যে পূর্ব বাংলার যে প্রাকৃতিক যে রূপ বৈচিত্র্য, রূপের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে কবি এখানে তুলে ধরেছেন সুনিপুণভাবে। জয় বাংলা বলতে মন রে আমার, এখনো কেন ভাব। জয় বাংলা একটা স্লোগান, এটি শুধু একটি স্লোগান নয়, এটি একটি ইতিহাস। এই জয় বাংলা স্লোগানে পূর্ব বাংলার যে স্বাধীনতাকামী, মুক্তিকামী যে মুক্তিযোদ্ধারা ছিল, যে বীর বাঙালিরা ছিল, এই একটি স্লোগান এই জয় বাংলা। এই জয় বাংলা স্লোগানটা পূর্ব বাংলার যে লক্ষ কোটি এই মুক্তিকামী মানুষকে একত্রিত করেছিল, ঐক্যবদ্ধ করেছিল। এই একটি স্লোগানে পূর্ব পাকিস্তানের জনগণ যখন এই স্লোগানটা দিয়ে রাজপথ প্রকম্পিত করত সেই মুক্তিযুদ্ধের সময়ে, তখন যে পাক হানাদের বাহিনীরা ছিল তাদের অন্তরে একটা ভীতির সৃষ্টি হতো। সেরকম একটি ইতিহাস সমৃদ্ধ একটি স্লোগান এই জয় বাংলা। আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবে। আবার যে পূর্ব বাংলার যে হারানো গৌরব যে ফিরে পাওয়ার সেই আকাঙ্ক্ষা, সেই ইতিহাসের কথা আবারও কবি ব্যক্ত করেছেন। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। আমরা জানি সূর্য পূর্ব আকাশে উদিত হয়। সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয়, তখন যে অন্ধকার, রাতের যে অন্ধকার দূরীভূত হয়ে এই পৃথিবী আবার আলোকিত হয়। কিন্তু এখানে যে ভাবার্থ রয়েছে, যে কবিতার যে একটা ব্যঞ্জনা রয়েছে, কবিতার চরণের যে একটা আলাদা একটা অর্থ রয়েছে, রূপক একটা অর্থ রয়েছে, সেই অর্থটা আমরা একটু আলোচনা করব। অন্ধকারে পূব আকাশে, আমরা জানি এই পাকিস্তান অংশের পূর্ব অংশটাই ছিল বাংলাদেশ, অর্থাৎ পূর্ব পাকিস্তান, যেটাকে আমরা পূর্ব বাংলা বলে থাকতাম। সেই পূর্ব বাংলাকে তিনি বলছেন পূব আকাশ। এই যে পূব আকাশে উঠবে আবার দিনমণি, দিনমানে শব্দের অর্থ হচ্ছে সূর্য। পূর্ব আকাশে সূর্য ওঠা, অর্থাৎ এই পূর্ব বাংলাটা আবার স্বাধীনতা লাভ করবে। স্বাধীনতা লাভ করে যে বিশ্বের যে মানচিত্র, বিশ্বের মানচিত্রে একটি নতুন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেবে। এই স্বাধীন বাংলার যে একটা অভ্যুদয়, স্বাধীন বাংলার যে আত্মপ্রকাশ, এই আত্মপ্রকাশটাকে কবি রূপক চলে একটা কবিতার আকারে, রূপক আকারে তিনি তার কবিতায় স্থান দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কবিতা থেকে
একজন বঙ্গবন্ধুর ইতিহাস জানলাম, মুক্তিযোদ্ধাদের ইতিহাস সম্পর্কে জানলাম, এবং যে কাজী নজরুলের কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, জীবনানন্দের যে বাংলার যে সৌন্দর্য বর্ণনা, সেই সৌন্দর্য বর্ণনার কথা জানলাম। এবং আমাদের যে মুক্তিযোদ্ধাদের যে ত্যাগ, যে পরিশ্রম, তার যে ত্যাগের বিনিময়ে, তাদের নিজের যে জীবন উৎসর্গের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা, লাল সবুজের এই পতাকা আমরা পেয়েছি, স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীনভাবে বিচরণের যে প্রয়াসটা আমরা পেয়েছি, সেই ইতিহাসটুকু আমরা জানলাম। আমাদেরকে অবশ্যই বারবার বাসায় এই কবিতার বারবার লাইন বাই লাইন পড়তে হবে, কারণ এই যে কবিতার লাইনগুলো রয়েছে, এই লাইন থেকে আমাদের যে অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেগুলো আসতে পারে। যেমন বিশ্বকবির সোনার বাংলা বলতে কী বোঝানো হয়েছে, বা নজরুলের বাংলাদেশ বলতে কী বোঝানো হয়েছে, জয় বাংলা দিয়ে কী বোঝানো হয়েছে, এই টাইপের প্রশ্নগুলো আমাদের আসতে পারে। এই জন্য আমাদের এই লাইনগুলো ভালো করে বুঝতে হবে। তাছাড়া আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর যে মহাকালের যে মহানায়কের যে তার যে বঙ্গবন্ধু মহাকালের ওই যে মহানায়কের তার যে নেতৃত্বদান, তার নেতৃত্বে যে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করছে, সেই স্বাধীনতার প্রয়াসের কথা, স্বাধীনতা লাভের কথা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই ইতিহাসগুলো পড়তে হবে। আমাদের যে উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের সাথে যে আমাদের দেশপ্রেমের কথা, মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযোদ্ধাদের কথা, এগুলোর সাথে একটা তুলনামূলক আলোচনা করে আমাদের উত্তরপত্র তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে এই কবিতাটা পড়বা এবং যে কবিতার পেছনে যে অনুশীলনগুলো রয়েছে, অনুশীলনগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবা। আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপে তোমরা অ্যাক্টিভ থাকবে। সেই গ্রুপে তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং যে সৃজনশীল প্রশ্নের প্রশ্নসহ তোমাদেরকে সরবরাহ করা হবে। তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিজে বাড়িতে জানতে পারবে, পড়তে পারবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ। চলে